ছাত্রছাত্রীদের শুভেচ্ছা। আমি ডক্টর পাপড়ি চট্টোপাধ্যায়। আজকে তোমাদের পড়াবো সাইকোডাইনামিক অ্যাপ্রোচ এবং অন্যান্য অ্যাপ্রোচ যেগুলি ব্যক্তিত্বের গঠন সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে। সাইকোডাইনামিক অ্যাপ্রোচ বা সাইকো অ্যানালিটিক থিওরি অফ পার্সোনালিটি, এই তত্ত্বের প্রণেতা হলেন সিগমুন্ড ফ্রয়েড। তার জন্ম চেক রিপাবলিকে। আমরা দেখছি এখানে Sigmund Freud, although born in Czech Republic, had spent his entire life in Vienna, Austria. He started his career after graduation from medical college. Later on, he changed the method of his treatment procedure by shifting the focus from physical symptoms to their psychological origin. He started his new treatment of hysteria, which was named as hypnosis. Technique became popular at that time. অর্থাৎ সিগমুন্ড ফ্রয়েড প্রথম জীবনে একজন চিকিৎসক হিসেবে তার জীবন শুরু করলেন। পরবর্তীকালে তার চিকিৎসার মধ্যে দিয়ে, অভিজ্ঞতা অর্জনের মধ্যে দিয়ে তিনি একজন মনোবৈজ্ঞানিক বিশারদ বা মনোবিজ্ঞান সংক্রান্ত বিশারদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা দেন এবং তিনি ফিজিক্যাল যে সিমটম গুলো চিকিৎসা করার জন্য ব্রতী হয়েছিলেন তার প্রথম জীবনে, সেই ফিজিক্যাল সিমটম গুলোর অরিজিন হিসেবে মনোবৈজ্ঞানিক তত্ত্বগুলিকে প্রদান করেন এবং সেগুলোর উপর ভিত্তি করেই, যে মানসিক সমস্যার উপর ভিত্তি করে যে দৈহিক সমস্যাগুলির উৎপত্তি হয় সেই সম্পর্কে তার মতামত জ্ঞাপন করেন। তিনি হিস্টেরিয়া রোগের চিকিৎসার জন্য একটি বিখ্যাত পদ্ধতি হিপনোসিস, এই পদ্ধতিটি বা ট্রিটমেন্ট প্রসিডিউরটির প্রণেতা। During his practice, he gradually developed theories about human personality and mental illness. Freud depicted 4 central ideas of personality: levels of consciousness, structure of personality, defense mechanism, psychosexual stages of personality development. তার যে তত্ত্ব, এই তত্ত্বের মাধ্যমে তিনি ব্যক্তিত্বের যে ব্যাখ্যাটি প্রদান করেন, এটি জানতে গেলে তার তত্ত্বের যে মূল বিষয়গুলো সম্পর্কে আমাদের অবগত হতে হবে। সিগমুন্ড ফ্রয়েড প্রদত্ত সাইকোডাইনামিক অ্যাপ্রোচের মূল 4টি বিষয় হলো লেভেলস অফ কনসিয়াসনেস, চেতনার স্তর সংক্রান্ত বিষয়; স্ট্রাকচার অফ পার্সোনালিটি, কিভাবে ব্যক্তিত্বের সংগঠন হয়; ডিফেন্স মেকানিজম, অর্থাৎ আমাদের যে প্রতিরক্ষণ কৌশলগুলি আমরা ব্যবহার করি; এবং সাইকোসেক্সুয়াল স্টেজেস অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের যে ব্যক্তিত্বের বিকাশ ঘটে যে সাইকোসেক্সুয়াল স্টেজের মধ্যে দিয়ে, যে যৌনতা সংক্রান্ত যে তত্ত্বের অবতারণা উনি করেছেন, সেই স্টেজগুলির মধ্যে দিয়ে, সেই স্টেজ বা পর্যায়গুলির মধ্যে দিয়ে ধাপে ধাপে কিভাবে ব্যক্তিত্ব উন্মোচিত হয়েছে তা তিনি ব্যাখ্যা দেন তাঁরই তত্ত্বের সাহায্যে। আমরা প্রথম পড়ব চেতনা স্তর সংক্রান্ত তাঁর যে বক্তব্য, লেভেলস অফ কনসিয়াসনেস বা টোপোগ্রাফি অফ মাইন্ড। এই টোপোগ্রাফি অফ মাইন্ডে তিনি বলেছেন, Freud used the analogy of an iceberg to describe the 3 levels of mind: the unconscious, the preconscious, the conscious level. The conscious, the preconscious, the unconscious, এই 3টি লেভেল তিনি এখানে দেখিয়েছেন। এখানে চিত্রের মধ্যে দিয়ে আমরা দেখব, এটা হলো সচেতন মাইন্ড। কনসিয়াস হচ্ছে সচেতনতা, প্রিকনসিয়াস হচ্ছে প্রাক চেতন, আর অবচেতন বা অচেতন এই অংশটা হচ্ছে আনকনসিয়াস। তো আমরা আইসবার্গের সঙ্গে তাকে দেখে তুলনা করতে আমাদের মনটাকে। তিনি বলেন, একটা বরফের টুকরোকে যদি একটা জলের মধ্যে ফেলে দেওয়া হয়, আমরা ফিজিক্সে পড়েছি যে তার 1/12 অংশ উপরে জেগে থাকে আর 11/12 অংশ সেই বরফ খণ্ডটির জলের মধ্যে নিমজ্জিত থাকে। এইটির সাথে মিলিয়ে তিনি এটির উপমা দেন যে আমাদের মনেরও যে অংশটি সচেতন মন বলে আমরা জানি, যে মনের মধ্যে আমরা চিন্তা ভাবনা করি বা বুঝতে পারি যে এইগুলি আমার মনে রয়েছে, সেগুলি হলো কনসিয়াসনেস
আর সেটা হচ্ছে বরফের সেই জেগে থাকা অংশটির সঙ্গে তুলনীয়। বাকি মনের সমস্ত অংশটি ডুবে রয়েছে প্রাক চেতন এবং অবচেতনের জল বা সমুদ্রের মধ্যে। যে জলের মধ্যে বা যে ডুবে থাকা অংশটি আমরা সচেতন ভাবে যাকে আমরা অনুভব করতে পারি না, কিন্তু সে রয়েছে, সে তার কার্যকারিতা প্রকাশ করে ভিন্ন ভিন্ন উপায়ে। এবং এই কনসিয়াস, প্রিকনসিয়াস আর আনকনসিয়াস, অর্থাৎ সচেতন, প্রাকচেতন এবং অবচেতন, এই তিনটি মিলে তিনটে স্তরের যে রূপটি তিনি প্রদান করেন তাকেই তিনি বলেছেন লেভেলস অফ কনসিয়াসনেস অফ মাইন্ড বা টোপোগ্রাফি অফ মাইন্ড। এরপর আমরা চলে যাচ্ছি ওই যে তিনটে স্তর আমি বললাম, উল্লেখ করলাম, সেই স্তর সম্পর্কে আমরা জেনে নিই। Conscious level. He compared the conscious level to the tip of the iceberg, which can be seen. The realm of the conscious mind includes our current thoughts and whatever we are experiencing at a given moment. যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে সচেতন ভাবে যে চিন্তা, অনুভূতি আমরা বুঝতে পারি, যেগুলো সম্পর্কে আমরা সচেতন, সেটাই আমাদের চেতনার সচেতন স্তরে বা চেতন স্তরে রয়েছে। Beneath the conscious realm there lies the domain of preconscious. ঠিক conscious এর নিচে preconscious. It contains thoughts and feelings that a person is not currently aware of, but which can be brought to consciousness. Preconscious এ ঠিক সেই স্মৃতি, সেই চিন্তা, সেই ভাবনা, সেই প্রত্যয়গুলো রয়েছে যেগুলো আমরা সচেতন ভাবে মনে করতে পারি না, কিন্তু যে কোনো মুহূর্তে প্রয়োজনের তাগিদে সেটি উঠে আসে সচেতন মনে। অর্থাৎ তার উঠে আসার একটা স্কোপ থাকে, প্রয়োজন মতো সে সচেতন মনে উঠে আসে। The unconscious is represented by the portion of the iceberg that remains submerged or hidden under water. বাকি যে অংশটা আনকনসিয়াস মাইন্ডের তলায়, সেটি সম্পূর্ণভাবে বৃহত্তর অংশ মনের এবং সেটি সম্পূর্ণভাবে অচেতন থাকে, যাকে মানুষ কোনোভাবেই তার সচেতন মনের মধ্যে আনতে পারে না বা জানতে পারে না সেখানে কি রয়েছে। It is the maximum portion of our mind, much of which was once conscious but has been actively repressed through the unconscious due to its anxiety-provoking nature. আমাদের মনের মধ্যে সেটা ম্যাক্সিমাম পোর্শন, এটা এই আনকনসিয়াস মাইন্ডটা, যার মধ্যে রয়েছে কোনগুলো, যেগুলো আমাদের মনের মধ্যে, সচেতন মনের মধ্যে যন্ত্রণার উদ্বেগ ঘটায়, ভয়ের উদ্রেক ঘটায়, সেগুলো আমরা ঢুকিয়ে দিই বা প্রবেশ করিয়ে দিই, জোর করে পাঠিয়ে দিই আনকনসিয়াস মাইন্ডে, যাকে আর কখনোই কনসিয়াস মাইন্ডে সে উঠে আসতে পারে না এবং সেখানেই তার আশ্রয়স্থল হয়ে যায়। এই তিনটে স্তরে আমরা মনের অংশগুলো দেখতে পাই। এরপর আমরা দেখব structure of personality. Freud suggested that personality consists mainly of three parts: the id, the ego and the superego. আমরা ওই চিত্রটিতে দেখেছিলাম যে কিভাবে, আগের চিত্রটিতে আমরা দেখতে পাই যে কনসিয়াস, প্রিকনসিয়াস, আনকনসিয়াস এর সঙ্গে সঙ্গে চেতনার এই তিনটি স্তরের মধ্যে কিভাবে মনটি বিরাজ করছে, আর সেই মনের তিনটে অংশকে আমরা এখানে দেখতে পাচ্ছি। সুপার ইগো, ইগো, ইদ, এই তিনটে অংশকে আমরা দেখতে পাচ্ছি। ইদ, ইগো, সুপার ইগো সম্পর্কে এবার আমরা এখানে পড়ব। এই ইদ, ইগো, সুপার ইগো হচ্ছে মনের তিনটি পার্ট বা কম্পোনেন্ট। Human behavior, according to Freud, is the result of the interactions or constant struggles among the three components. মানুষের আচরণ সম্পূর্ণভাবে এই ইদ, ইগো, সুপার ইগো, এই তিনটে কম্পোনেন্টের নিজেদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া
বা স্ট্রাগলের রেজাল্ট হিসেবে তৈরি হয়। একটি মানুষের মনের মধ্যে ইদ, ইগো, সুপার ইগো যেভাবে নিজেদের মধ্যে সমঝোতায় কার্যকারিতা করে, সেইটার সাহায্যেই তার আচরণ মূর্ত হয়ে ওঠে। Which play a key role in the development of not only personality but also of many psychological disorders. এই যে ইদ, ইগো, সুপার ইগোর মধ্যে লড়াই বা এই তিনটির মধ্যে যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, এর সাহায্যে শুধুমাত্র ব্যক্তিত্ব সংগঠিত হয় তাই নয়, এর সাহায্যে আরো একটা জিনিস যেটা আমাদের বিব্রত করে, আমাদের যন্ত্রণা দেয়, সেটা হচ্ছে মানসিক সমস্যার জন্ম এই তিনটি অংশের নিজস্ব কার্যকারিতার ত্রুটিতে বা কার্যকারিতার ফলে ঘটে থাকে। তাই শুধুমাত্র ব্যক্তিত্বের বিকাশে নয়, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা মানসিক অসঙ্গতি সৃষ্টিতেও কিন্তু আমরা দেখতে পাই এই ইদ, ইগো, সুপার ইগোর ভূমিকা। Each of three components deals with particular functions and works on its own particular principle. এই ইদ, ইগো, সুপার ইগো নিজস্ব তিনটে এলাকা মনের এবং তিনটি নিজের মতো কাজ করে। এদের নিজেদের কাজের নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। এবার আমরা সেগুলো দেখে নিই। ইদ, ইগো, সুপার ইগো দেখে নেব এরা কোন প্রিন্সিপালে কাজ করে এবং কি কাজ করে। খুব রহস্যময় এবং বিশেষভাবে আকর্ষণীয় এই অংশটি পৃথিবীর সব থেকে জনপ্রিয়তম তত্ত্বগুলির মধ্যে একটি হিসেবে মূর্ত এখন মানুষের সামনে রয়েছে। এটার এই তত্ত্বের প্রাচীনতা স্বীকার করে নিলেও এই তত্ত্বের প্রয়োগমূলক দিক কিন্তু এখনো যথেষ্ট রয়েছে। ইদের ফাংশন হচ্ছে ইট কনসার্নস উইথ ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন অফ প্রিমিটিভ নিডস অর ইনস্টিংচুয়াল ড্রাইভস। ইদ কিভাবে কাজ করে? এই মানুষের সমস্ত যে চাহিদা, আদিমতম চাহিদা, সেই চাহিদার জন্ম ইদে, এবং ইদ ওই প্রিন্সিপালেই কাজ করে। সে এক্ষুনি ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন চায়, তাৎক্ষণিক সন্তুষ্টি বিধানের জন্য মরিয়া থাকে। অর্থাৎ তার যে চাহিদা তার মধ্যে রয়েছে, সেই চাহিদাকে সে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে তার সন্তুষ্টি বিধানে সে তৎপর থাকে। তাকে বল, তাই এই জন্য ঈদের প্রিন্সিপাল প্লেজার প্রিন্সিপাল নামে পরিচিত, কারণ সে তক্ষুনি তার চাহিদা মেটাতে তৎপর থাকে। ইগো, ইগো কাজটি ঘটে কি? It takes into account external reality in the expression of instinctive behavior and aggressive urges that arise from id. id চাইছে, মানুষ সেই কাজ করবে, কিন্তু করতে গেলে সমাজ রয়েছে মধ্যখানে। তাই সমাজকে রেখে, সমাজ সম্পর্কে সচেতন হয়ে যে কাজটি ইগো ঈদের চাহিদাও রাখবে, আবার সমাজকেও তুষ্ট করে এই মাঝামাঝি আপোষ করে ব্যক্তির কার্যকারিতাটাকে নিয়মানুগ করবে, রীতিনীতি অনুযায়ী সম্পাদনে সাহায্য করবে, সে হচ্ছে এই ঈদ। তাই জন্য ঈদ যে প্রিন্সিপাল অনুযায়ী কাজ করে তাকে বলা হয় রিয়ালিটি প্রিন্সিপাল, কারণ বাস্তবকে মেনে ইগো ঈদের চাহিদাকে পূরণে তৎপর থাকে। ঈদ যেমন কোনো বাস্তবতা মানে না, সে যা চায় তক্ষুনি চায়। ইগোর কাজ হলো ঈদকে সন্তুষ্টি বিধান, কিন্তু বাস্তবের চিত্রটা তার সামনে পরিচ্ছন্ন থাকে, তাই বাস্তবকে মেনে সে তার মতো করে সেটা সন্তুষ্টিতে তৎপর হয়। রিয়ালিটি প্রিন্সিপাল হচ্ছে কি? দ্য ইগো প্লেজ দ্য রোল মিডিয়েটর বিটুইন ঈদ এন্ড সুপার ইগো, কনসিডারিং দ্য এক্সটার্নাল কনসিকুয়েন্সেস অফ বিহেভিয়ার্স arising from the impulse originating from the ঈদ। ঈদ থেকে উৎপত্তি হয়েছে যে চাহিদার, সেই চাহিদাকে বাস্তব অনুযায়ী সন্তুষ্টি বিধান করার দায়িত্ব নিয়ে নেয় ইগো। এরপর দেখো সুপার ইগো। It represents the conscience or the sense of right and wrong that a person has acquired from his elders, society,
কালচার এটসেট্রা, অর্থাৎ বিবেক, যাকে আমরা বিবেক বলে জেনে থাকি। সেই সুপার ইগোর কাজ হচ্ছে সবকিছু সম্পর্কে একটা নৈতিকতার বোধ তৈরি করে দেওয়া, এবং কোনটি ঠিক কোনটি ভুল, কোনটি করা উচিত কোনটি করা উচিত নয়, এই সম্পর্কে ব্যক্তিকে সচেতন রাখে এবং তার কার্যকারিতাকে পরিবর্তিত করে সুপার ইগো। তাই এর প্রিন্সিপালকে বলা হয় মরালিটি প্রিন্সিপাল। Super ego struggles to establish moral constraints upon instinctual pleasures, seeking drives or behaviors. অর্থাৎ ব্যক্তির অফুরন্ত চাহিদা, তারপর তার যে অত্যন্ত যে জন্মগতভাবে প্রাপ্ত তার মধ্যে যে প্রবণতা এবং সহজাত প্রবণতা এবং অন্যান্য আচরণ, সমস্ত কিছুর ওপর একটা নীতিগত রুল, নীতিগত একটা নিয়ম বজায় রাখার চেষ্টা করে সুপার ইগো। তাই ঈদ যেমন নীতি বহির্ভূত, তার নিজের মতো চায়, ইগো যেমন বাস্তবকে রেখে সে বাস্তবকে সন্তুষ্ট করে ঈদকে সন্তুষ্ট করার চেষ্টা করে, সে সুপার ইগো কিন্তু চালনা করে তার নিজের নিয়মে, নৈতিকতার নিরিখে। এরপর আমরা চলে আসি একটা নতুন দিক এই তত্ত্বের, ডিফেন্স মেকানিজম। ভীষণ ইন্টারেস্টিং ডিফেন্স মেকানিজম। আমরা সবাই আমাদের সকলের মধ্যেই দেখতে পাবো, যদি যখন পড়াবো আমি মনে হবে এটা তো আমার মধ্যে আছে, ওটাও তো আমার মধ্যে আছে, তবে কি আমি অসুস্থ? না, এগুলি প্রত্যেকটি মানুষ তার নিজের জীবন চলার সময় প্রত্যেক পরিস্থিতিগত চাপের ফলে নিজেকে বাঁচানোর জন্য ব্যবহার করে থাকে, কিন্তু যখন সেটা প্যাথোলজিক্যাল হয়ে যায় তখনই কিন্তু সেটাকে আমরা খারাপ বা নেতিবাচক বলে চিহ্নিত করতে পারি। তো ডিফেন্স মেকানিজম কি? Freud, according to Freud, ego sometimes fails to control some impulses originating from the id, which are unacceptable by the society. These may result in different intense negative feelings of nervousness or worry. Freud বলেছেন যে ইগোর কাজটা হচ্ছে ঈদের চাওয়াটাকেও মেনে নেওয়া, তাকে চাওয়াটা সন্তুষ্টি বিধান করা, কিন্তু বাস্তবকে মেনে, বাস্তবকে স্বীকার করে, বাস্তব অনুযায়ী। ইগো তো নিরন্তর ঈদকে সামলে চলে, অনেক সময় ইগো পেরে ওঠে না, ইগো ফেল করে, তখন ইম্পালস কন্ট্রোল কে করবে? যেটা ঈদ থেকে তৈরি হচ্ছে, ইম্পালস তো কন্ট্রোল করতে হবে, কারণ সোসাইটির কাছে এটা আনঅ্যাকসেপ্টেবল। ইম্পালস কন্ট্রোল করতে পারছি না বললে হবে না, সোসাইটি আমাকে রিজেক্ট করবে। সেক্ষেত্রে this may result in different intense negative feelings of nervousness or worry. যেই আমরা ফেল করলাম বাস্তবোচিত কাজ করতে, সেই মুহূর্তে আমাদের ভেতর তৈরি হয়ে যায় উত্তেজনা, ভয়, হতাশা, ব্যর্থতাবোধ, উদ্বেগ। এগুলোর হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে, কারণ আমাদের নিজেদের প্রোটেকশন আমরা নিজেরাই দিতে পারবো, বাইরে থেকে কেউ দিতে পারবে না। নিজেদের আভ্যন্তরীণ মনের যে যন্ত্রণা, তার হাত থেকে নিজের মনকে রক্ষা করতে হবে। As these feelings start to rise to the conscious level, যেই সচেতন মনে এই ধরনের যন্ত্রণার উদ্রেক হয়, ego may use one of the several defense mechanisms to keep the unacceptable impulses out of the conscious mind. কনসিয়াস মাইন্ডের মধ্যে যেই মাত্র যন্ত্রণার উদ্বেগ হয়, ইগো একটা করে এইরকম নানা রকমের ডিফেন্স মেকানিজম বা প্রতিরক্ষণ কৌশল ব্যবহার করতে থাকে। They usually act as ineffective coping mechanisms of stress in individuals. এরা ইউজুয়ালি কোপিং স্ট্র্যাটেজি, কিন্তু যেটা বেশি পরিমাণে ইউজ করলে নেতিবাচক অবশ্যই প্রমাণিত হবে, সেরকম ধরনের স্ট্রেসকে আটকানোর জন্য, উদ্বেগকে আটকানোর জন্য এক ধরনের প্রতিরক্ষণ কৌশল। এই ডিফারেন্ট ডিফেন্স মেকানিজমকে আমরা এবার একটু দেখে নিই, যে অনেক রকমের প্রতিরক্ষণ কৌশল ফ্রয়েড উল্লেখ করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি।
Repression. It pushes unacceptable thoughts into the unconscious. যা কিছু আমাদের সচেতন মনে না আমরা জানি এটা আমাদের উচিত নয় এটা ভাবা, আমরা সেটাকে জোর করে আমাদের আনকনসিয়াসে রিপ্রেস করে দিই। দ্যাট ইজ কল্ড রিপ্রেশন। একটা উদাহরণ দিয়ে দিই। A person who has experienced a traumatic childhood event has no recollection of it. একটা শিশু ছোটবেলায় কোনো রকম একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স লাভ করেছে, যেটা সে মনে এলেও শিউরে ওঠে এবং তার মনের মধ্যে সেই তার ছায়াপাত হলেও সে ভয়ঙ্কর উদ্বিগ্ন হয়ে ওঠে। সেই তার ঘটনার স্মৃতিকে আনকনসিয়াস মাইন্ডে সম্পূর্ণভাবে প্রতীত করে দেয়, তার অজান্তেই দেয়, কিন্তু ইগো এই কাজটি করে থাকে। তাকে তার নিজের মনকে সুরক্ষিত করতে হবে, উদ্বেগের হাত থেকে বাঁচাতে হবে, এই জন্য। নেক্সট হচ্ছে প্রজেকশন। অ্যাট্রিবিউটিং ওয়ান্স নেগেটিভ ফিলিংস টু আদার্স। নিজের দোষ নিজের দায় অন্যের উপর চাপিয়ে দেওয়া, কারণ নিতে পারছি না, আমার দায়, আমি ভুল কাজ করেছি, সেটাকে অ্যাডমিট করতে পারছি না। যে মুহূর্তে আমি জানি অ্যাডমিট করলে সোসাইটি আমাকে প্রচন্ড আমি হ্যারাসড হব বা আমি শাস্তি পাবো, পানিশড হব, সেই মুহূর্তে আমি কি করব, দায়টাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিলাম। আমি ভাবছি যে আমি এত পানিশড হব যে আই ক্যান টলারেট ইট, আমি এটাকে সহ্য করতে পারবো না। তখন আমি কি করব, সেটাকে আমি অন্যের ঘাড়ে সচেতন ভাবে বা অসচেতন ভাবে হলেও আমি চালিয়ে দেবো। এবং এটা একটা উদাহরণ দেখিনি। Someone who feels insecure about their abilities criticizes others for being incompetent. কোনো একটি মানুষের, এটা অনেক সময় আমরা দেখে থাকি, তার ভেতরে হয়তো কোনো একটা অপারগতা আছে, সে পার্টিকুলার ওই অপারগতাটা অন্যের মধ্যে খোঁজে এবং সেটিকে সে চিহ্নিত করে বারবার, এবং তাকে লজ্জায় ফেলে বা তাকে বারবার তার অপারগতাটাকে হাইলাইট করে দেয় তার সামনে। নেক্সট হচ্ছে rationalization, creating logical but incorrect explanations. আচ্ছা, এই প্রজেকশনের আরেকটা এক্সাম্পল আমি দিতে পারি যে আমি হয়তো নিজে খুব ভালো কিছু প্রিপারেশন করিনি পরীক্ষার, কিন্তু পরীক্ষার হলে হয়তো কোনো কারণে টিচার হয়তো বারবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, আমি বলে দিলাম যে উনি বারবার দাঁড়াচ্ছিলেন বলেই আমার ভুলটা হয়েছে। এটা কিন্তু এক ধরনের প্রজেকশন, অন্যের ওপর চাপিয়ে দেওয়া। বা আমি কোনো একটা কাজ করলাম, সেই কাজটাকে সেই কাজটার দায়টা আমি নিজে না নিয়ে অন্যের ওপর চাপিয়ে দিলাম। এরপর হচ্ছে র্যাশনালাইজেশন, যুক্তি কিন্তু কুযুক্তি। ক্রিয়েটিং লজিক্যাল বাট ইনকারেক্ট এক্সপ্লেনেশনস। এক্সপ্লেনেশন দিচ্ছে দাঁড়িয়ে, অর্থাৎ যুক্তি দিয়ে সে প্রতিষ্ঠা করতে চাইছে তার কাজটাকে বা তার বক্তব্যকে, দ্যাট ইজ নট কারেক্ট। যুক্তি কিন্তু কুযুক্তি। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। স্টুডেন্ট হু ফেলস এ টেস্ট blames the unfair difficulty of the questions rather than their lack of preparation. তার প্রিপারেশন হয়নি, সে যুক্তি দিল বাচ্চাটা টেস্টের পর রেজাল্ট খারাপ হতে যে কোয়েশ্চেনটা প্রচন্ড শক্ত হয়েছে। এটা একটা সম্পূর্ণ র্যাশনালাইজেশনের এক্সাম্পল। এরপর আমরা দেখব আরো কতগুলো মেকানিজম, এরকম ডিফেন্স মেকানিজম। উইথড্রয়াল হচ্ছে আমরা যে সরে আসি, সেখান থেকে নিজেকে গুটিয়ে নিই, পলায়ন প্রবৃত্তি। A person when mentally or physically retreats from a stressful situation by avoiding social interaction, emotionally checking out, etc. একটা ব্যক্তি যখন খুব স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে পড়ে যায়, সে কনফ্রন্ট না করে সে যখন পালায়, সরাসরি এটাকেই বলা হয় পলায়ন প্রবৃত্তি। হয়তো একটা ডিফিকাল্ট কনভারসেশন হচ্ছে, যেটা আমি পেরে উঠছি না, আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। কিংবা একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, সিম্পল একটা এক্সাম্পল, বাইরে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, আমি বাসে করে যাচ্ছি, বাসের জানলা দিয়ে বিভৎস রক্তাক্ত দৃশ্যটা দেখতে পারলাম না, সরিয়ে নিলাম মুখটা। উফ, না দেখলে ওর ভয়াবহতাটা খানিকটা হলেও আমার কাছে কম যাবে। কাইন্ড অফ উইথড্রয়াল। রিগ্রেশন, রিভার্টিং টু আর্লিয়ার ডেভেলপমেন্টাল স্টেজেস। অনেক সময় যে বয়সের মতো আচরণ করছে তার থেকে বেশি বয়স্ক
কিন্তু আচরণ সে করছে তার যে বয়স তার তুলনায় অনেক কম বয়সের ছেলে মেয়েদের মতো সে আচরণ করে ফেলছে। এটা অনেক সময় দেখতে পাওয়া যায়। এটা খুব আনকনসিয়াসলি ঘটে, সবসময় যে কনসিয়াসলি ঘটে তা নয়, কিন্তু তার স্ট্রেস রিডাকশনের জন্য এটা একটা অবশ্যই ডিফেন্স মেকানিজম ইগোর। এর একটা উদাহরণ হচ্ছে, ওম্যান গেটস ইন অ্যান আর্গুমেন্ট অ্যাট ওয়ার্ক এন্ড স্টার্ট সবিং আনকন্ট্রোলেবলি। অনেক সময় যে কোনো একজন মহিলা হয়তো কোনো একটা কাজের জায়গায় কোনো কাজে অপারগতা বা কোনো কাজ সামলাতে পারছেন না, তিনি প্রচন্ড জোর কেঁদে উঠলেন। কান্নাটা কোনো প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে শোভনীয় নয়, কিন্তু যেখানে সেখানে আমরা যদি কোনো কারণে সিচুয়েশন হ্যান্ডেল করতে না পেরে কেঁদে দিই, অনেক সময় মনে হয় যে এই কান্নাটা কিন্তু সে খানিকটা যেন কেঁদে হালকা হবে, সেই ছোটবেলায় ঠিক যেমনটি হতো সেই স্টেজে সে ফিরে গিয়ে সে নিজেকে তার নিজের স্ট্রেসটা থেকে বেরোতে চাইছে। অথবা অনেক সময় বাচ্চারা বিছানা ভিজিয়ে ফেলে, ছেড়ে দিয়েছিল, সে তার টয়লেট ট্রেনিং কমপ্লিট, সে রাত্রিরে ঘুমানোর সময় আর কোনো রকম টয়লেট প্রবলেম হতো না, কিন্তু তার বাচ্চা ছোট ভাই বা বোন হওয়ার পরে অনেক সময় দেখা যায় এটা আবার ঘটছে। সেক্ষেত্রে সে বাচ্চা আননোয়িংলি আনকনসিয়াসলি সে ওই বয়সে চলে গিয়ে তার ভাইকে বা বোনকে যে অ্যাটেনশন পেতে দেখছে সে সেইটা পাওয়ার জন্য ওই জায়গায় সে যেতে চাইছে। এটা একটা রিগ্রেশনের একটা খুব উল্লেখযোগ্য এক্সাম্পল। রিঅ্যাকশন ফরমেশন। A person unconsciously displays exaggerated opposite behavior to mask their true, often unacceptable feelings or impulses. এই যে exaggerated opposite behavior to mask their true, often unacceptable feelings or impulses, ব্যক্তি কি করে, তার ঠিক যেটা হচ্ছে মনের মধ্যে তার বিপরীতটা সে তার মুখের মধ্যে ফুটিয়ে তোলে। অর্থাৎ খুব রাগ হচ্ছে, সে মোটেই পছন্দ করছে না কাজটা, সে উল্টো সম্পূর্ণ বিপরীত ভাবে বলছে। হয়তো আমরা অনেকেই হয়তো সেটা বলতে পারতাম না সেখানে, যেটা বলা যায় না, কিন্তু সে উল্টোটা বলে যাচ্ছে যে ভীষণ ভালো হচ্ছে, ভীষণ ভালো হচ্ছে। এই যে একটা অপোজিট মাস্ক ব্যবহার করা, এটাকে বলে রিঅ্যাকশন ফরমেশন। A person who is secretly envious of his co-worker's success might excessively praise them. এক্ষেত্রে কোনো একজনের যদি কাজটাকে সে মেনে নিতে পারছে না, তখন সে এই ধরনের বিপরীত আচরণ তার সামনে করতে থাকে, এবং সে মেনে নিতে না পারাটা সে জানে তার নিজস্ব ফল, সেক্ষেত্রে সে বিপরীত কাজটি করতে থাকে তার সামনে। ডিনায়াল, একদম অস্বীকার করা যাকে বলে। It is the refusal to accept reality or fact, acting as if a painful event, thought or feeling did not exist. এটা যে কোনো বাস্তবকে পরিহার করে চলা। বাস্তবকে পরিহার করে চললে তার মধ্যে বাস্তব থেকে উদ্ভূত হওয়া যে যন্ত্রণা তার মধ্যে দেখা দেবে না। Addiction is one of the best known examples of denial. আসক্তি, মাদক আসক্তি, অনেক মানুষকে বলতে শোনা যায়, এত চাপ, সন্তান বিয়োগ বা স্ত্রী হারানো বা চাকরি হারানো, এই যন্ত্রণাগুলোকে সে নিতে পারছে না, তখন সেখান থেকে সে সেই সম্পূর্ণ জিনিসটাকে অস্বীকার করার জন্য সেই পথটা বেছে নিয়েছে। কিন্তু এটা খুবই প্যাথোলজিক্যাল, কারণ এইভাবে অস্বীকার করলে বাস্তব মিথ্যে হয়ে যায় না, বাস্তবটা যা ছিল তাই থাকে। তাই এইগুলো হলো আমাদের প্রতিরক্ষণ কৌশল, যেগুলো আমরা ব্যবহার করে থাকি সময় অসময় নির্বিশেষে, কিন্তু এগুলো যখন অতিরিক্ত পরিমাণে মানুষ ব্যবহার করে এবং নিজের কার্যকারিতাকে সামাল দিতে পারে না, নিজের এফিকেসিটাকে বাড়াতে পারে না, তখন কিন্তু এই সমস্যাগুলো, এই প্রতিরক্ষণ কৌশল অতিরিক্ত ব্যবহার করতে থাকে মানুষ, এবং সেগুলোর রেজাল্ট খুব ভালো কিছু হয় না, বরং তা চিকিৎসার যোগ্য হয়ে ওঠে। এরপর আমরা পড়বো সাইকোসেক্সুয়াল স্টেজেস অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, যে পর্যায়গুলো রয়েছে ব্যক্তির বড় হয়ে ওঠার
সঙ্গে সঙ্গে সেই পর্যায়গুলোকে আমরা দেখব ফ্রয়েডের মতে কিভাবে প্রত্যেকটি পর্যায়ের মাধ্যমে তিনি ব্যক্তিত্বের বিকাশকে ব্যাখ্যা করেছেন। এই পর্যায়গুলো এক ধরনের যৌন সচেতনতামূলক পর্যায় এবং এই পর্যায়গুলোর মধ্যে দিয়ে প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্ব গঠিত হয়। According to Freud, libido is the psychic energy of human life that powers all mental activity. এই লিবিডো শব্দটির সঙ্গে প্রথম একদম পরিচয় হলো আমাদের এখানে। লিবিডো হচ্ছে একটা শক্তি, যে শক্তিটা মনোবিজ্ঞানীগণ পরবর্তীকালে বা ফ্রয়েড নিজেও জীবনী শক্তি, একটি বিশেষ জীবনী শক্তি বলে ব্যাখ্যা করেছেন। ওটাকে যৌন শক্তি বলে ফ্রয়েড অনেক ক্ষেত্রে উল্লেখ করলেও প্রকৃতপক্ষে তার ব্যাখ্যা থেকে যেটা পাওয়া যায়, এটা বেসিক্যালি একটা জীবনী শক্তি যা একটা মানুষের সকল মানসিক কার্যকারিতাকে এনার্জি যোগায়, প্রোভাইড করে এনার্জি। প্রত্যেকটা কার্যকারিতা মানুষ করে আউট অফ লিবিডোর দ্বারা। Libido develops through different stages of life from birth to adulthood. জন্ম থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত ধীরে ধীরে লিবিডো যেভাবে পরিচালনা করে মানুষকে, সেইভাবে প্রত্যেক স্টেজের মধ্যে দিয়ে মানুষ যায় এবং তার ব্যক্তিত্ব বিকশিত হয়। At each stage, a human being obtains different kinds of pleasure and leaves behind a small amount of libido. প্রত্যেক পর্যায়ে অ্যাকর্ডিং টু ফ্রয়েড, প্রত্যেক পর্যায়ে লিবিডো দ্বারা মানুষ অতিক্রম করে প্রত্যেকটা পর্যায়ে এবং বেশ কিছু চাহিদা বা সন্তুষ্টি তার মধ্যে সাধিত হয় এবং তার ফলে তার কিছুটা লিবিডো খরচ হয়। এভাবেই লিবিডোর মাধ্যমে আমরা প্রত্যেকটি পর্যায় অতিক্রম করি। Freud proposed 5 distinct stages of development: oral stage, anal stage, phallic stage, latency stage, genital stage. 5টা স্টেজ আমরা সাইকোসেক্সুয়াল স্টেজ হিসেবে 5টা স্টেজ পাই ফ্রয়েডের তত্ত্বে। ওরাল স্টেজ জন্ম থেকে 18 মাস পর্যন্ত। Baby seeks pleasure mainly through the mouth by sucking, biting, etc. মুখের কামড়ানো বা মুখ দিয়ে খাওয়া যে বয়সটাতে শুধু মুখের মাধ্যমেই সমস্ত প্লেজারটা বাচ্চা অর্জন করে। দেখা যায় too little or too much gratification results in over dependence. যদি এক্ষেত্রে খুব কম প্লেজারটা পায় বা খুব বেশি প্লেজার পায়, দুটো ক্ষেত্রেই ওভার ডিপেন্ডেন্স দেখা যায়, সার্কাজম দেখা যায়, অর্থাৎ ব্যঙ্গাত্মক হওয়া, এগুলোকে ব্যঙ্গ বিদ্রুপ করা প্রবণতা, নির্ভরশীল হওয়া, আর্গুমেন্টেটিভনেস, তর্ক করা, তার্কিক প্রবণতা, গালিবিলিটি এটসেট্রা, এইগুলো কিন্তু অর্জিত হয়, মানে তার মধ্যে দেখা যায় ব্যক্তির মধ্যে। অ্যানাল স্টেজ 18 মাস থেকে 3 বছর। এখানে প্লেজার কামস ফ্রম দ্য প্রসেস অফ এলিমিনেশন থ্রু অ্যানাস। এখানে প্লেজার পায়, বাচ্চাটা লিবিডোর দ্বারা প্লেজার পাচ্ছে থ্রু অ্যানাস, অর্থাৎ তার রেচন প্রক্রিয়া চলছে যে মাধ্যমে, অ্যানাসের মাধ্যমে মূলত তাদের প্লেজার আসে। এখানে কি প্রবলেম তৈরি হচ্ছে বা কিভাবে ব্যক্তিত্ব বিকশিত হচ্ছে? ওভারলি হার্শ টয়লেট ট্রেনিং causes excessive orderliness, compulsivity, stubbornness, etc. আবার very relaxed toilet training may result in lack or discipline, impulsivity, opportunism, lack of morality, etc. তো ওভারলি হার্শ যখন টয়লেট ট্রেনিং খুব কড়া হয়, হয়তো বাচ্চাটাকে তার টয়লেট ট্রেনিংটা খুব বকাঝকার মধ্যে দিয়ে দেওয়া হয়, তখন সে কিরকম হয়? সে প্রচন্ড নিয়মানুগ হয়, প্রচন্ড কড়া ডিসিপ্লিন মানতে চায় বা খুব খুঁটিনাটি বিষয়ে সতর্ক থাকে।
কম্পালসিভিটি দেখা যায় তার মধ্যে, স্টাবার্ননেস, প্রচন্ড একগুঁয়ে ভাব দেখা যায় এগুলো। আবার যখন খুব রিল্যাক্সড, মানে খুবই কখনো টয়লেট ট্রেনিংটা খুব দেরিতে হয় এবং খুবই রিল্যাক্স ভাবে হচ্ছে, তার মধ্যে দেখা যায় ল্যাক অফ ডিসিপ্লিন, শৃঙ্খলার অভাব, ইম্পালসিভিটি, অপরচুনিজম, উত্তেজনা, ল্যাক অফ মরালিটি, মানে নৈতিকতার অভাব, এগুলো তার মধ্যে দেখা যায়। বা সুযোগ সুবিধা সন্ধ্যা করা অতিরিক্ত, এগুলো দেখা যায়। ফ্যালিক স্টেজ 3 বছর থেকে 7 বছর বাচ্চাদের মধ্যে এই পর্যায়টি অতিক্রান্ত হয়। প্লেজার শট থ্রু জেনিটালস, জেনিটালস এর মাধ্যমে প্লেজার চাওয়া হয়, জেনিটালস এর মাধ্যমে প্লেজার এই সময় বাচ্চা পায়। জেনিটালস অর্থাৎ যে যৌন অঙ্গ, সেই তার মাধ্যমে এখানে প্লেজার পাচ্ছে। মেল চাইল্ড টেন্ডস টু লাভ হিজ মাদার, হেট ফাদার, where female child tends to love her father, hate mother. এই সময় দেখা যায় যে পুত্র বা ছোট ছেলে শিশুরা মায়ের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয়, আর বাবাকে খুব একটা পছন্দ করে না। আবার ঠিক ভাইস ভার্সা, মেয়ে কন্যা সন্তানরা বাবাকে বেশি প্রেফার করে, মাকে খুব একটা পছন্দ করে না। ল্যাটেন্সি স্টেজ 6 to 7 years onset of puberty, থেকে মানে 6 to 7 years থেকে onset of puberty পর্যন্ত তাদের এই বয়সের সীমারেখা। Sexual urges are relatively inactive while physical growth continues. Sexual urges are relatively inactive while physical growth continues. এই সময় ফিজিক্যাল গ্রোথটা দ্রুত হতে থাকে আবার, এবং এই সময় সেক্সুয়াল যে টিপিক্যাল সেক্সুয়াল যে অ্যাক্টিভিটিস বা ইনস্টিংক্ট, সেগুলো সুপ্ত থাকে বাচ্চার মধ্যে। Boys and girls prefer the company of the members of their own gender and hate the opposite gender. এই সময় দেখা যায় এই 12-13 বা এই 14 এরকম সময় খুব বেশি যে অপোজিট সেক্সের প্রতি ঝুঁকে পড়া, সেটা দেখতে পাওয়া যায় না, বরং দেখা যায় বন্ধু বান্ধব, সমলিঙ্গের বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি করে গাঢ় হচ্ছে বন্ধুত্ব, এবং বিপরীত লিঙ্গের প্রতি নানা রকম বিদ্বেষপূর্ণ আচরণও করতে দেখা যায় এই সময় কিছু কিছু ক্ষেত্রে। জেনিটাল লাস্ট স্টেজ পিউবার্টি টু অ্যাডাল্টহুড, পিউবার্টি থেকে অ্যাডাল্টহুডে যাওয়ার এটা পর্যন্ত এটা এই পর্যায়টি চলে। প্লেজার ইজ अगेन ফোকাসড অন জেনিটালস, দ্য ফাইনাল স্টেজ অফ সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট। ফ্যালিক স্টেজে সাময়িকভাবে জেনিটালস এর উপর প্রেসার থাকে, জেনিটালস থেকে জেনিটাল স্টেজে এসে ফাইনালি প্লেজার সিকিং হয় জেনিটাল থেকে। সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টের এটা লাস্ট স্টেজ। এর যে পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে নর্মাল সেক্সুয়ালিটি, ক্রিয়েটিভিটি, অ্যাডাপ্টিবিলিটি, সিকিউর, কোঅপারেটিভ, দিস আর জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ সাকসেসফুলি ডেভেলপ পারসন। এই পর্যায় পর্যন্ত মোটামুটি ভাবে সফল যে ব্যক্তিরা এসে পৌঁছয়, স্বাভাবিকভাবে তাদের মধ্যে নর্মাল এইগুলো দেখতে পাওয়া যায় নর্মালি। আর যদি না হয় তখন সেক্ষেত্রে এগুলো থেকে ডিভিয়েটেড রূপে তাদের দেখতে পাওয়া যায়, হয়তো বিদ্বেষ ভাবাপন্ন হয়ে গেল, কি অসহযোগিতাপূর্ণ হয়ে গেল, কি নিরাপত্তার যে সিকিউর হয় না, ইনসিকিউর টাইপ হয়ে যায়। এইগুলো একটু বিপরীত প্রবণতাগুলি দেখতে পাওয়া যায়। এবার আমরা সাইকোডাইনামিক অ্যাপ্রোচের যে সমালোচনাগুলো হয়েছে, জনপ্রিয় যত তত্ত্বই হোক সেগুলি পরবর্তীকালে নানাভাবে সমালোচিত হয়েছে, এবং সমালোচনার মাধ্যমে সেগুলি আবার রেকটিফাইড হয়েছে, মডারেটেড হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা সাইকোডাইনামিক অ্যাপ্রোচেরও ফ্রয়েডের পরবর্তী অনেককেই দেখা গেছে ফ্রয়েডের এই তত্ত্ব নিয়ে তাকে মডারেট করতে এবং তার ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধনে ব্যাপৃত হতে। তাই আমরা এই সমালোচনাগুলো আমাদের কাছে দরকারি, আমাদের জানবো, এবং এটাও জেনে রাখবো যে ফ্রয়েডের পরবর্তী যে মনোবিজ্ঞানীরা ফ্রয়েডের তত্ত্বকে নিয়ে পুনরায় গবেষণা করেছেন, তাদের বলা হয় নিও ফ্রয়েডিয়ান। তারাও কিন্তু এই তত্ত্বের
পরিমার্জনার মাধ্যমে তত্ত্বের বহু ব্যবহার বা বহু প্রয়োগ সাধন করেছেন। তো সমালোচনাগুলো দেখে নিই আমরা। Lack of scientific evidences for many of its core concepts. ল্যাক অফ সায়েন্টিফিক এভিডেন্স, এখানে অতটা বিজ্ঞানসম্মত সবকিছু আমরা পাই না। অনেক কনসেপ্ট আছে যেগুলো কনসেপচুয়ালি রয়েছে, যেগুলোকে সায়েন্টিফিক্যালি প্রুভড হয়নি টিল দ্য ডেট। যেমন আনকনসিয়াস মাইন্ড, কে দেখেছে, তার কোন এক্সরে বা কোন এমআরআইতে সেটা ওঠে, এরকম ভাবে কোনো সায়েন্টিফিক প্রুফ কিন্তু নেই। রিপ্রেশন, এই যে আমরা রিপ্রেস করি আনকনসিয়াস মাইন্ডে, সেটার কি প্রমাণ রয়েছে? সবটুকুই কিন্তু কনসেপচুয়ালি ধরে নেওয়া হচ্ছে। ওভার এমফাসিস অন সেক্সুয়ালিটি ইনস্টেড অফ ডিফারেন্ট ইম্পর্টেন্ট মেন্টাল অ্যাক্টিভিটিস, ইন্টেলিজেন্স, অ্যাপটিটিউড, রিজনিং এটসেট্রা। সেক্সুয়ালিটির ওপর, যৌনতার ওপর ফ্রয়েড অনেক সময় একটু অতিরিক্ত গুরুত্ব প্রদান করেছেন, যাকে লিবিডো বলে আমি জীবনী শক্তি বলে উল্লেখ করলাম। উনি অধিকাংশ ক্ষেত্রটাকে যৌন শক্তি বলে উল্লেখ করেছেন, আমি আগেও বলেছি। এবং উনি সকল কিছুর মধ্যেই সেই যৌনতাকে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করেছিলেন, যা পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে কিছুটা গেলেও প্রাচ্য সংস্কৃতির সঙ্গে বিশেষ খাপ খাওয়ানো যায় না। Overemphasis on childhood experiences instead of significant life events and contemporary social factors. চাইল্ডহুড এক্সপিরিয়েন্স অর্থাৎ শৈশবকালের অভিজ্ঞতার উপর অতিরিক্ত গুরুত্ব প্রদান হয়েছে, কিন্তু সামাজিক যে সমস্যা বা সামাজিক যে উপাদানগুলি সেগুলোর ওপর গুরুত্বটা কম প্রদান করা হয়েছে এখানে। Cultural biasness and discrimination through heavy emphasis on concepts like penis envy and related stereotypical gender role and is not applicable universally. Actually, সংস্কৃতিগত বৈষম্য, সংস্কৃতিগত ত্রুটি বা লিঙ্গ বৈষম্য ফ্রয়েডের তত্ত্বের অনেকে এইভাবে সমালোচনা করেছেন। উনি পেনিস এনভি বলে একটা জায়গায় উল্লেখ করেছেন যে পুরুষ মাত্রেই তার পুরুষাঙ্গের ওপর তাদের প্রচন্ড দম্ভ, এবং সেটার জন্য নারী মাত্রই পুরুষের ওপর জেলাস বা ঈর্ষান্বিত। দুটোই পরবর্তীকালে তীব্রভাবে জেন্ডার ডিসক্রিমিনেশনের দিক থেকে সমালোচিত হয়েছে, এবং তার প্রমাণও সঠিকভাবে পাওয়া যায় না সমাজে। Cultural biasness, it tends to ignore biological and genetic explanation for behavior as well as influence of a person's environment. অবশ্যই ভাবে এটা এত ইন্টারসাইকিক ট্রেন্ডকে গুরুত্ব দিয়েছে যে বায়োলজিক্যাল এন্ড জেনেটিক এক্সপ্লানেশন এখানে গুরুত্ব হারিয়েছে, as well as influence of person's environment, ব্যক্তির পরিবেশ এবং ব্যক্তির যে বংশগতি সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলি এখানে অতটা গুরুত্ব পায়নি। The therapy based on this theory is time consuming. এই তত্ত্ব যথেষ্ট, এই তত্ত্ব থেকে উদ্ভূত যে ট্রিটমেন্ট প্রসিডিওরগুলি, যে চিকিৎসা পদ্ধতিগুলি, ফ্রি অ্যাসোসিয়েশন বা সাইকো অ্যানালিসিস, এগুলি অত্যন্ত সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ পদ্ধতি, যা বর্তমানে সেভাবে যে কারণে ব্যবহার বা প্রয়োগ সেগুলির হয় না। খুব রেয়ার কেসে সেগুলো হয়তো আমরা ব্যবহার করি। এখানে সাইকোডাইনামিক অ্যাপ্রোচ শেষ হলো। এবার আমরা পড়ব হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ, সম্পূর্ণ পৃথক একটি তত্ত্ব। এখানে ব্যক্তি মানুষের উপর সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটি ব্যক্তি অপর যে কোনো ব্যক্তির থেকে পৃথক, অনন্য এবং তার নিজের মতো করে সে বিকাশমান। Humanistic approach of personality are also referred to as self-theories, as they focus on how one experiences himself or herself. ব্যক্তিত্বের এই এই অ্যাপ্রোচটিকে সেলফ থিওরিজ বলেও অভিহিত করা হয়। This approach is based on the idea that the personal growth is indulged by personal responsibilities and innate tendencies. এখানে বলা হয় ব্যক্তির যে বিকাশ সেটা ব্যক্তির নিজস্ব তৎপরতায় সংঘটিত হয়,
এখানে অন্য কিছুর ওপর গুরুত্ব না দিয়ে ব্যক্তির নিজস্ব একটি ড্রাইভ বা নিজস্ব একটা প্রেরণা থাকে নিজেকে বিকাশ করা, সেটার উপর জোর দেওয়া হয়েছে। It also emphasizes people's self-perception and their natural drive for goodness, love and creativity and primary drive to fulfill one's potential. এখানে বলা হয়েছে যে মানুষের যে নিজের সম্পর্কে যে প্রত্যক্ষণ সেটা খুব জরুরি তার বিকাশের জন্য, এবং প্রত্যেকটা মানুষ বাই নেচার সে ভালোবাসতে চায়, তার ভেতরের সৎ গুণগুলির বিকাশ চায়, এবং বাই নেচার প্রত্যেকটা মানুষ কিন্তু পজিটিভ বা গুড। তার খারাপ বা নেতিবাচক দিকটি পরবর্তীকালে সমাজের সাথে ইন্টারাকশন করতে করতে তৈরি হয়। বাই নেচার প্রত্যেকটি মানুষ খুব ভালো এবং সে তার সমস্ত সম্ভাবনার বিকাশের জন্য নিজে সদা তৎপর। Generally, it laid importance on the subjective feelings and experiences of the person. সাধারণত এটা ইম্পর্টেন্স দেয় ব্যক্তির নিজস্ব অনুভূতি এবং অভিজ্ঞতার উপর। অবশ্যই ব্যক্তি তার চারপাশটিকে সে যেভাবে তার চারপাশ সমাজ বা পরিবেশ থেকে অভিজ্ঞতা লাভ করছে সেটার উপর ভিত্তি করেই তার নিজস্ব চিন্তা ভাবনা এবং সেই অনুযায়ী তার বিকাশের তাগিদ বা তার উদ্দেশ্য জীবনের গড়ে উঠছে এবং সে নিজেকে বিকশিত করছে। The most important humanistic theorists are Carl Rogers and Abraham Maslow. দুজন বিখ্যাত থিওরিস্টস এই হিউম্যানিস্টিক অ্যাপ্রোচের। এবার দেখে নেব আমরা কার্ল রজার্স আর আব্রাহাম মাসলোর কি বক্তব্য এই হিউম্যানিস্টিক থিওরি সম্পর্কে। কার্ল রজার্স ফোকাসড অন দ্য সেলফ রাদার দ্যান অন ওভার বিহেভিয়ার। আগেই বললাম বাহ্যিক আচরণ নয়, ব্যক্তির অন্তরের যে ক্ষমতা বা অন্তরের যে প্রচেষ্টা তার উপর। ইনার সাইকি অর ফিজিক্যাল কনস্টিটিউশন এগুলোর উপর উনি জোর দেননি, উনি জোর দিয়েছেন ব্যক্তি সত্তার উপর। He proposed that human beings have many positive characteristics and have a natural instinct and tendency to bloom into fully functioning person, that is psychologically healthy people who live life to the fullest. তিনি বলেছেন যে প্রত্যেকটি মানুষ অত্যন্ত ইতিবাচক বৈশিষ্ট্য সম্পন্ন হয় এবং এই ইতিবাচক বৈশিষ্ট্যগুলি তার ভিতর থেকে স্বাভাবিকভাবে তৈরি হয়, স্বতঃপ্রণোদিতভাবে সহজাতভাবে তৈরি হয়, হয়ে তাকে একটি পূর্ণ কার্যকারিতা সক্ষম ব্যক্তিতে পরিণত করে। তার সমস্ত যে দিকগুলি, তার সমস্ত যে বিকাশমান দিকগুলিকে সর্বতোভাবে বিকাশে সে সক্ষম হয় এবং তাকেই বলা হয় একটা হেলদি মানুষ, একটা স্বাস্থ্যবান মানুষ, সুস্থ মানুষ। They are spontaneous people, trust their own feelings, sensitive and do not feel pressure to excessive conformities of the social rules. They always keep touch with their values and feelings and experience life more deeply than most other people. এরা অনেক বেশি অনুভূতি প্রবণ, সংবেদনশীল এবং সামাজিক রীতিনীতি দ্বারা খুব বেশি আবদ্ধ নয়। এরা কনস্ট্যান্টলি তাদের মূল্যবোধ এবং অনুভূতি এবং অভিজ্ঞতার দ্বারা অনেক বেশি গভীরতা সম্পন্ন হয়। অর্থাৎ কার্ল রজার্স হিউম্যানিস্টিক অ্যাপ্রোচটা এইভাবে উপস্থাপন করেন আমাদের সামনে। According to Rogers, there are two significant concepts. খুব মজাদার এই আইডিয়া। আইডিয়াল সেলফ আর ট্রু বা রিয়েল সেলফ। উনি দু ধরনের প্রত্যয়ের কথা বা ব্যক্তি সত্তার কথা বলেন। ট্রু সেলফ বা আইডিয়াল সেলফ হচ্ছে যেটা প্রকৃত সত্তা, আর ট্রু সেলফ বা রিয়েল সেলফ হচ্ছে প্রকৃত সত্তা, আর আইডিয়াল সেলফ হচ্ছে আদর্শ সত্তা। অর্থাৎ ব্যক্তি নিজে যেটা সেটা হচ্ছে তার প্রকৃত সত্তা, আর সে যেটা হতে চায় সেটা হচ্ছে আইডিয়াল সেলফ। এই আইডিয়াল সেলফ আর রিয়েল সেলফ এই দুটোর মধ্যে পার্থক্য তৈরি হয়ে গেলেই
মানুষের মধ্যে কিন্তু নানা রকম অসঙ্গতি দেখা দেয়, অ্যাকর্ডিং টু রজার্স। While the ideal self is the self that a person wants to become the most desirable self, the result of the incongruence between these two selves, sadness, dissatisfaction, depression emerges. যখনই আমাদের আইডিয়াল সেলফ আর রিয়েল সেলফের মধ্যে ডিস্টেন্স তৈরি হয়ে যাবে, ডিফারেন্স তৈরি হয়ে যাবে, তখনই সেখান থেকে যত রকম যন্ত্রণার উৎপত্তি হবে। একটা এক্সাম্পল, আমি ভাবছি যে আমি খুব ভালো একজন সঙ্গীত শিল্পী, এটা আমার আইডিয়াল সেলফ। আমার সঙ্গীত সম্পর্কে, সাংগীতিক গুণাগুণ সম্পর্কে আমার ধারণাটি এরকম, নিজের সম্পর্কে, আমার সেলফ সম্পর্কে, সাংগীতিক সত্তা সম্পর্কে। আর প্রকৃত সত্তাটি হলো আমি একদমই সেভাবে সঙ্গীতে পারদর্শী নই, আমার সেভাবে সঙ্গীতের যে সাংগীতিক যে প্রবণতা সেটা কম। তো এক্ষেত্রে এই প্রবণতা যত কম আর যত বেশি আমার ধারণা যে আমি সাংগীতিক, আমার মধ্যে সঙ্গীত গুণ রয়েছে, এই দুটির মধ্যে ব্যবধান যত বেশি হবে, সেখান থেকে যন্ত্রণা হবে, কারণ সমাজ মেনে নেবে না আমাকে, বা আমি কোথাও গিয়ে যদি নিজের সঙ্গীত গুণটি তুলে ধরি, সেখানেও আমি বিশেষভাবে প্রশংসিত হব না। তো সেক্ষেত্রে আমার মধ্যে বাড়বে যন্ত্রণা, হতাশা, ব্যর্থতা। তো এইরকম অনেক এক্সাম্পল রয়েছে রিয়েল সেলফ আর আইডিয়াল সেলফের মধ্যে ডিফারেন্স থেকে তৈরি হয় যত যন্ত্রণা। When the social environment is appropriately favorable and positive, a person's self-concept and self-esteem become strong. People with such high levels of self-concept and self-esteem become adaptable with changing situations and open-minded in accepting experiences. যখন প্রত্যেকটা কোনো এক সামাজিক পরিবেশে সব রকম সুযোগ সুবিধা থাকে, সব রকম ইতিবাচকতা থাকে, তখন মানুষের মধ্যে, তখন প্রত্যেকটি মানুষ সব থেকে সার্থক ভাবে সে বেড়ে ওঠে, তার বিকাশ হয়, সে একটি পরিপূর্ণ মানুষ হতে সক্ষম হয়, তার আত্মমর্যাদা বোধ সঠিক হয়, তার নিজের সম্পর্কে ধারণা সঠিক হয়। As a result, they can move towards self-realization. Therefore, for proper self-improvement and self-realization, according to Rogers, social environment must be an environment of unconditional positive rigor. For this purpose, Rogers introduced his special treatment method, client-centered therapy. অর্থাৎ আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড দরকার এনভায়রনমেন্টে। প্রত্যেক ব্যক্তিকে তার নিজের মতো বেড়ে ওঠার মতো পরিবেশ দরকার। একটা ছোট শিশু যা হতে চায় সেই হবার মতো উপযোগী পরিবেশ, এবং অতিরিক্ত সমালোচনা নয়, অতিরিক্ত বিদ্রুপ নয়, অতিরিক্ত স্কেয়ারসিটি নয়, দারিদ্র নয়, এরকম একটা মানে আইডিয়াল একটা পরিবেশে একটা শিশু যতটা সুস্থ হবে, অন্য কোনো পরিবেশে ততটা সুস্থ হবে না। এই পরিবেশটিকে কার্ল রজার্স বলেছেন আনকন্ডিশনাল পজিটিভ রিগার। আর এই জন্যেই তিনি যে চিকিৎসা পদ্ধতিটি প্রবর্তন করেছেন তার নাম ক্লায়েন্ট সেন্টার্ড থেরাপি। এই ক্লায়েন্ট সেন্টার্ড মানে ব্যক্তিকে এই চিকিৎসা পদ্ধতিতে নিজের মতো করে নিজের বক্তব্যগুলি পেশ করা, নিজের ভিতরের সমস্ত কিছুকে তুলে ধরার মাধ্যমে নিজের ডিসিশন নিজে নিয়ে তার সমস্যা থেকে বেরোনোর একটা খুব সুন্দর মেথডিক্যাল রাস্তা তিনি দেখিয়েছেন কার্ল রজার্স। এরপর আমরা আসছি আব্রাহাম মাসলো। A theorist of this approach focused primarily on how the self develops. He stated that each person has an innate urge or need that has to be satisfied. According to Maslow, those people who have a higher level of growth needs and human needs exist in hierarchy, with physiological needs at the preliminary level to self-actualizing need at the uppermost level. আব্রাহাম মাসলো নিড বা চাহিদার একটা তত্ত্বের উপস্থাপনা করেছেন। সেই তত্ত্বের মাধ্যমে দেখিয়েছেন কিভাবে ধীরে 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 প্রত্যেকটি ব্যক্তি তার জীবনের বিকাশের, ব্যক্তিত্বের চরম বিকাশের সর্বশেষ বা চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়, এবং যদি না হতে পারে সেটা কেন হতে পারে না, কোন নিড না ফুলফিল হলে,
কোন লেভেলে গিয়ে তার সেই চূড়ান্ত ব্লুমড হওয়াটা আটকে যায়, তার চূড়ান্ত নিজেকে মেলে ধরাটা, বিকশিত হওয়াটা আটকে যায়। এবং তার পরপর এই নিড গুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ফিজিওলজিক্যাল নিড দিয়ে শুরু হচ্ছে, পরপর তারপর আসছে সেফটি নিড, সোশ্যাল নিড, এস্টিম নিড, এবং অবশেষে সেলফ অ্যাকচুয়ালাইজিং নিড। Maslow indicated that lower order needs must be satisfied first for human beings to aspire for the next higher order and more complex needs. Maslow বলেছেন যে প্রত্যেকটা নিড তলা থেকে ওপর পর্যন্ত একে একে পূর্ণতা পেতে হবে, তবেই যে পর্যায়ে পূর্ণতা পাবে পরবর্তী পর্যায়ে ব্যক্তি উপনীত হবে। যদি কোনো একটি পর্যায়ে তার পূর্ণতা প্রাপ্তি না হয়, তাহলে পরবর্তী পর্যায়ে যেতে কিন্তু তার দেরি হয়ে যাবে। এখানে আমরা এই পিরামিডের চিত্রটি দেখতে পাচ্ছি ম্যাসলো প্রবর্তিত। এখানে দেখো, এখানে রয়েছে ফিজিওলজিক্যাল নিডস, ফুড, ওয়াটার, ওয়ার্মথ, রেস্ট। এগুলো হচ্ছে একদম দৈহিক যে শারীরবৃত্তীয় যে চাহিদাগুলো। এই চাহিদাগুলো একটা শৈশবে শিশুর পূর্ণ হয়, তারপরে আসে তার মধ্যে সেফটি নিডস বা সিকিউরিটি, সেফটি, এগুলি সম্পর্কে একটা চাহিদা। এই দুটোকে আমরা বেসিক নিড হিসেবে দেখে থাকি। এই নিডটাও অটোমেটিক্যালি বাচ্চাদের মধ্যে বাবা মার দ্বারাই ঠিকমতো সাধারণত পূর্ণতা প্রাপ্ত হয়। তারপর আসে বিলঙ্গিংনেস এন্ড লাভ নিডস, ভালোবাসা, সঙ্গ, সঙ্গতা লাভের জন্য চাহিদা, ভালোবাসার পাওয়ার জন্য চাহিদা, এরপর গড়ে ওঠে। সেগুলো যখন আমরা বন্ধু বান্ধব বা রিলেটিভ বা কাছের জনের দ্বারা আমরা সেই চাহিদা প্রাপ্ত হই, তখন আমাদের মধ্যে জাগে এস্টিম নিডস, প্রেস্টিজ এন্ড ফিলিং অফ অ্যাকমপ্লিশমেন্ট, সম্মান লাভের চাহিদা, নিজেদের সাফল্য লাভের চাহিদা, এইগুলি দেখা যায়। এই দুটোকে একসাথে বলা হয় সাইকোলজিক্যাল নিডস, কারণ এই দুটো পিওরলি সাইকোলজিক্যাল, সবটুকুই আমাদের মনের চাহিদা। আর এরপর এই চাহিদাও যখন মিটে যায়, তখন সবশেষে ব্যক্তির মধ্যে সব থেকে প্রধানতম যে চাহিদার উৎপত্তি দেখা যায় বা দেখা যাওয়া উচিত, সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড, অ্যাচিভিং ওয়ান্স ফুল পোটেনশিয়াল ইনক্লুডিং ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, সমস্ত সম্ভাবনার চূড়ান্ত বিকাশ এখানে। যদিও অনেক ক্ষেত্রেই এই নিচের স্তরে আটকে যায়, প্রত্যেক ব্যক্তিরই যে এই স্তরের চাহিদাতে গিয়ে সে পৌঁছবে বা সেই চাহিদারও পূর্ণতা প্রাপ্তি হবে, সেটি ঘটে না। কিন্তু মাসলোর ব্যাখ্যা অনুযায়ী ব্যক্তিত্ব এইভাবে গঠিত হয়। আমরা হিউম্যানিজম পড়লাম, এরপর আমাদের সর্বশেষ ব্যক্তিত্বের তত্ত্ব বিহেভিয়ারিজমে চলে এলাম। Behavioral approach of personality. These approaches to personality are a way of understanding personality that focuses on the traits, behaviors, and patterns a person displays in different situations. অর্থাৎ ব্যক্তি এমন কিছু বৈশিষ্ট্য যা সে বিভিন্ন সিচুয়েশনে রিফ্লেক্ট করে তার আচরণের মধ্যে দিয়ে, এটাকেই বলা হয়েছে, মানে বিহেভিয়ারাল অ্যাপ্রোচের মাধ্যমে এটাকেই উপস্থাপিত করা হয়েছে ব্যক্তিত্বর সংজ্ঞা বা ব্যক্তিত্বের ব্যাখ্যা হিসেবে। This approach views personality as the sum of learned responses to environmental stimuli, emphasizing observable behaviors rather than internal states. এখানে ইন্টারনাল স্টেটস নিয়ে কোনো বক্তব্য নেই, এখানে সবটুকুই পরিবেশ কেন্দ্রিক এবং আচরণ কেন্দ্রিক, সবটুকুই এখানে অবজারভেবল, সবটুকুই এখানে এক্সপেরিমেন্টেবল। The key concept of this approach includes stimulus response connections, reinforcements, behaviors are learned through rewards and punishment. এখানে সবটুকুই বলা হয়েছে যে আমরা শিখি পরিবেশ থেকে স্টিমুলাস রেসপন্স প্রতিক্রিয়া, মানে উদ্দীপক প্রতিক্রিয়ার মাধ্যমে। কেউ কোনো কথা বললো, তার পরিপ্রেক্ষিতে আমি কি জবাব দিলাম, কথাটি হলো এখানে স্টিমুলাস, আর আমার প্রতিক্রিয়াটা হলো এখানে পরিপূর্ণভাবে রেসপন্স। এবং এই স্টিমুলাসের সঙ্গে এই প্রতিক্রিয়া জুড়ে
যে আচরণটা তৈরি হলো, সেই আচরণগুলো আবার নিয়ে তৈরি হয় একজন ব্যক্তির ব্যক্তিত্ব। তাই সম্পূর্ণভাবে ব্যক্তিত্ব তৈরি হচ্ছে এখানে শিখন ও আচরণের দ্বারা। B.F. Skinner. Skinner's work focused on how personality is shaped by reinforcement and punishment. He argued that behaviors followed by positive outcomes are more likely to be repeated, while those followed by negative outcomes are less likely to be repeated. খুব সুন্দরভাবে স্কিনার ব্যাখ্যা করেছেন আচরণবাদের এই অংশটি। তিনি বলেছেন যে কাজটা আমরা করছি, করার পরে আমাদের একটা ভালো ফল লাভ হচ্ছে, আমরা সেই কাজটা বারবার করব এবং ওটাই আমাদের আচরণ তৈরি হবে, ওইভাবে। আবার যে কাজটার ফল আমাদের ভালো হচ্ছে না, আমরা সুখী হচ্ছি না সেই ফল লাভ, সেই কাজটাকে কিন্তু আমরা তাহলে আমাদের আচরণটা ওই কাজ না করার জন্য শেপ হবে, বা ওই আচরণটা তৈরি হবে না আমাদের মধ্যে। স্কিনার বলেছেন এইভাবে ব্যক্তিত্ব তৈরি হয়, আমাদের আচরণ এভাবে তৈরি হয় এবং ওই আচরণের দ্বারাই ব্যক্তিত্ব নির্মিত হয়। অ্যালবার্ট বান্দুরা. Bandura explained personality with his social learning process, which he introduced in his learning theory. Here he proposed the concept of modeling, that is, people also learn behaviors by observing and imitating others. উনি সামাজিক শিখন বা সোশ্যাল লার্নিং বলে একটি বিষয় এনেছেন। উনি বলেছেন সবকিছু অনুকরণের মাধ্যমেই আমরা দেখে শিখি, সবকিছু আমরা পর্যবেক্ষণের মাধ্যমে শিখি। অর্থাৎ আমরা যদি কাউকে ভালো কাজ করতে দেখি, কোনো কাজ করতে দেখি এবং দেখি যে সেই কাজটির জন্য পুরস্কৃত হচ্ছে, আমরা দেখে দেখে সে ভালো কাজটি করতে শিখি। আবার যদি দেখি কোনো একটি ব্যক্তি কোনো একটি কাজ করে সে ভালো ফল লাভ হলো না, সে তিরস্কৃত হলো বা সে কিছু পেল না, তখন সেটা দেখে আমি শিখবো যে এই কাজটি করা উচিত নয়। বা যে কোনো কাজ করাও তার প্রক্রিয়াটাও আমরা দেখেই শিখি এবং এভাবেই আমাদের ব্যক্তিত্ব নির্মিত হয়। মডেলিং বলে উনি একটি কনসেপ্ট এনেছেন, অর্থাৎ এখানে প্রত্যেকটা জিনিস আমাদের সামনে মডেল হিসেবে উপস্থাপিত হচ্ছে এবং আমরা সেটি দেখে সেটি পর্যবেক্ষণ করে আমরা শিখছি। অর্থাৎ পরিপূর্ণভাবে একটি সামাজিক শিখন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিত্ব নির্মাণ করি। এটা বান্দুরার কনসেপ্ট। Two renowned behavioral theorists, B.F. Skinner and Albert Bandura, contributed to personality theory by emphasizing learned behaviors shaped by environmental factors such as reinforcement, punishment, and modeling. According to behaviorists, the structural unit of personality is reaction. Each reaction is a behavior, and each behavior is performed to satisfy a need. আমাদের চাহিদা পূরণের জন্য আমরা আচরণ করি, আর এই আচরণটা কিভাবে করি তার আমরা যে কোনো আচরণ নির্মিত হয়। স্কিনার আর অ্যালবার্ট বান্দুরা যা বলেছেন যে কোনো প্রতিক্রিয়ার মাধ্যমে, কোন একটা উদ্দীপকের প্রতি আমরা প্রতিক্রিয়া প্রদান করছি, সেটা হচ্ছে রিয়াকশন। এরকম রিয়াকশন, অসংখ্য রিয়াকশনের দ্বারা আমাদের বিহেভিয়ার তৈরি হয়, আর এই বিহেভিয়ার দ্বারাই আমাদের নিডের গ্র্যাটিফিকেশন হয়, এভাবেই ব্যক্তিত্ব তৈরি হয়। Core characteristics of behavioral approach of personality. পার্সোনালিটির যে বিহেভিয়ারাল অ্যাপ্রোচটা আমরা লাস্ট করছি এখন, তার কতগুলো মূল থিম আমরা জেনে নেব। লার্নিং, পার্সোনালিটি ইজ নট ইনএট বাট ইজ অ্যাকোয়ার্ড থ্রু কন্ডিশনিং। এখানে সহজাত বলে কিছু নেই, এখানে যা আমরা অর্জন করছি সেই কন্ডিশনিং এর মাধ্যমে, অনুবর্তনের মাধ্যমে, সেটাই আমাদের পার্সোনালিটি তৈরি করে। এনভায়রনমেন্ট, the environment is a primary determinant of personality. এখানে ইন্টারসাইকিক কোনো ব্যাপার নেই, এখানে যা কিছু আছে এনভায়রনমেন্ট সেই গঠন করছে আমার ব্যক্তিত্ব। A person's experiences from different environmental factors, family life, school life, media, relationship, contribute to his behavior and personality. Observable behavior, সমস্ত আচরণ আমরা অবজারভেশনের মাধ্যমে শিখি এবং প্রত্যেকটি আচরণ অবজারভেবল।
A person determines the type of response he or she will make by observing the behaviors of others in his or her environment. Hence, the more positive behavior a person observes in his environment, the well-formed and stable his or her personality will be. অর্থাৎ এখানে যা কিছু ব্যবহার আচরণ যে পরিবেশে সংঘটিত হয় সেখান থেকে আমরা পর্যবেক্ষণ করি এবং সেটা যদি ইতিবাচক হয় আমরা শিখি, নেতিবাচক হয় আমরা অর্জন করি। Change personality. Change in personality. Since personality is formed by observing various behaviors performed in the environment, changing the environment as needed and adapting to the home environment, personality is open to change through new learning and conditioning. এখানে বলা হচ্ছে যে পার্সোনালিটি কখনো অতটাও স্থিতিশীল নয় এবং পার্সোনালিটি ইচ্ছে মতো চেঞ্জ করা যায় এনভায়রনমেন্টে চেঞ্জ। যেহেতু এনভায়রনমেন্ট আমাদের ধীরে ধীরে ব্যক্তিত্বকে গঠন করে, ব্যক্তিত্বকে শেপ দেয়, সেহেতু এনভায়রনমেন্টে প্রয়োজন মতো চেঞ্জ এনে আমাদের ব্যক্তিত্বকেও চেঞ্জ করা যায়। এই সুবিধাটা এখানে পাওয়া যায়। ইউজেস অফ রিইনফোর্সমেন্ট বা শক্তিদায়ক সত্তা is of immense importance in personality formation and change. Every person from childhood changes and refines his reactions through various reinforcing agents such as reprimand or punishment and reward or praise, which meet all his needs throughout his life. অর্থাৎ রিইনফোর্সমেন্টের দ্বারা আমাদের আচরণ অনেকাংশে শেপ পায় বা গঠিত হয়। প্রত্যেক ব্যক্তি তার শৈশবকাল থেকে তার প্রত্যেকটা আচরণ রিইনফোর্সিং এজেন্ট যেমন পানিশমেন্ট বা মানে শাস্তি বা পুরস্কার এগুলি যে পায় সে তার দ্বারাও তার আচরণ কিন্তু গঠিত হয়। which meet all his needs throughout his life, এবং এর দ্বারা সে তার সারা জীবনের যত চাহিদা সে তার সন্তুষ্টি বিধান করতে সমর্থ হয়। তো এইগুলি হলো আমাদের আচরণবাদের মূল বিষয়, যে কি কনসেপ্ট গুলো আমাদের তত্ত্ব অর্থাৎ ব্যক্তিত্ব গঠনের যে ব্যাখ্যা সেগুলো এখানেই শেষ হলো। তোমরা ভালো থেকো। থ্যাঙ্কস।